আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস প্রেজেন্টেশন। আমাদের আজকের বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। তোমরা জানো, করোনার এই সংকটময় সময়ে সারা দেশে 4 অক্টোবর থেকে তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাস শুরু হয়ে গেছে। কুড়িগ্রাম সরকারি কলেজও এর ব্যতিক্রম নয়। আমি তোমাদের সাথে আছি আজকে মোহাম্মদ গোলাম মোস্তফা, জুলজি ডিপার্টমেন্ট লেকচারার, কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ, কুড়িগ্রাম। তো শুরু করি আমাদের আজকের বায়োলজি সেকেন্ড পেপার, তোমাদের চ্যাপ্টার 1 থেকে। তো তোমাদের চ্যাপ্টার 1-এ যাওয়ার আগে তোমাদের জীববিজ্ঞান সম্পর্কে আমি তোমাদের একটু পরিচয় করে দিই। তো জীববিজ্ঞান আসলে আমরা কেন পড়ব বা জীববিজ্ঞান পড়ে আমাদের কি হবে। তোমাদের একটা কথা বলে রাখি যে যারা মেডিকেলে পরীক্ষা দিবে কিংবা মেডিকেলে পড়তে ইচ্ছুক, জীববিজ্ঞানকে বাদ দিয়ে সেটা কোনোভাবেই সম্ভব না। বরং তোমাদের জীববিজ্ঞানের প্রতিটা অধ্যায়ের প্রতিটা বিষয় মানে প্রতিটা লাইন থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের পড়তে হবে। তো জীববিজ্ঞানের আমরা কি নিয়ে আলোচনা করব? জীববিজ্ঞান মূলত জীব নিয়ে আলোচনা করব। তো জীবটা আসলে কি, তার আগে জীবটা জানার আগে আমাদের জানতে হবে যে জীব কাদের বলতেছি। যে যাদের জীবন আছে তাদেরকে বলা হচ্ছে জীব। তো এখন প্রশ্ন হতে পারে যে যাদের জীবন আছে তাদেরকে তো জীব বলা হয়, তাহলে জীবনটা আসলে কি? হ্যাঁ, এটা একটা কোশ্চেন যে জীবনটা আসলে কি। তো পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর হলেও বেশিরভাগ বিজ্ঞানী ধারণা করেছেন যে পৃথিবীতে প্রথম জীবনের উৎপত্তি ঘটেছে 260 কোটি বছর পূর্বে। তো প্রথম অবস্থায় অর্থাৎ বিজ্ঞানীরা জীবন সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। মজার বিষয় হলো এখন পর্যন্ত কোনো বিজ্ঞানীরা একমত হতে পারেনি যে জীবনের সংজ্ঞা দিয়ে। তবে বিভিন্ন বিজ্ঞানী জীবনের বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। যেমন হচ্ছে কেউ বলেছেন যে জীবন হলো এক পিণ্ড প্রোটোপ্লাজমের স্বনিয়ন্ত্রিত কার্যকলাপের সমষ্টি। আবার কেউ বলেছেন যে জীবন হলো স্বেচ্ছায় স্বয়ংক্রিয়ভাবে বা অনুরূপ বিভাজনে সক্ষম স্বনিয়ন্ত্রিত শক্তির প্রবাহমান পদ্ধতি। আবার কেউ বলেছেন যে জীবন হলো কোনো জীবের সক্রিয়তার নাম যা নিয়ন্ত্রিত হয় চলন, বৃদ্ধি, সহনশীলতা কিংবা প্রজনন দ্বারা। আবার কেউ বলেছেন যে জীবন হলো একটা সুনির্দিষ্ট বা স্বনিয়ন্ত্রিত জেনেটিক কোড যেটা কিনা বিপাক, বৃদ্ধি এবং প্রজননক্ষম। তার মানে আমরা জীবন সম্পর্কে একটা আইডিয়া পেলাম। তো আমরা জানি যে যাদের এই বৈশিষ্ট্য সমন্বিত জীবন আছে তাদেরকে বলা হচ্ছে জীব। এখন জীবের কি ধরনের বৈশিষ্ট্য থাকবে? তার মানে জীবের বৈশিষ্ট্য থাকবে যে এটার রাসায়নিক অনুপমতা অর্থাৎ কেমিক্যাল ইউনিকনেস থাকবে। আর কি থাকবে? কমপ্লেক্স হায়ারার্কিয়াল অর্গানাইজেশন থাকবে, জটিল অনুক্রমিক সংগঠন। আর কি থাকবে? জেনেটিক কোড থাকবে, রিপ্রোডাকশন থাকবে, গ্রোথ থাকবে, তারপরে নিউট্রিশন থাকবে অর্থাৎ এরা খাদ্য গ্রহণ করবে, তারপরে মেটাবলিজম থাকবে, বিপাক থাকবে, একটা সুনির্দিষ্ট লাইফ সাইকেল থাকবে। এছাড়াও কি থাকবে? এরা পরিবেশে ইন্টারাকশন তৈরি করবে অর্থাৎ পরিবেশীয় মিথস্ক্রিয়া তৈরি করবে। জীবকে আমরা কয় ভাগে ভাগ করি? জীবকে প্রধানত 2 ভাগে ভাগ করতেছি। কি কি? উদ্ভিদ এবং প্রাণী। তার মানে উদ্ভিদ কাদের বলবো? যে সকল জীব নিজ দেহে খাদ্যের সংশ্লেষণ ঘটাতে পারে তাদেরকে বলতেছি উদ্ভিদ। আর যারা নিজ দেহে খাদ্যের সংশ্লেষণ করতে পারে না বরং খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল তাদেরকে বলা হচ্ছে প্রাণী।
এখন জীববিজ্ঞান কাকে বলে? যে বিজ্ঞানের যে শাখায় জীব সম্পর্কে আলোচনা করা হয় তাদেরকে বলা হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। বায়োলজির কয়টা অংশ? বায়োলজির মূলত দুইটা অংশ, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হলো প্রাণী বিজ্ঞান। তো তোমাদের যে জীববিজ্ঞান এইটা দুইটা অংশে, একটা হচ্ছে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। প্রথম পত্রটাই মূলত উদ্ভিদ বিজ্ঞান আর দ্বিতীয় পত্রটা মূলত প্রাণী বিজ্ঞান। এখন উদ্ভিদ বিজ্ঞান আমরা কাকে বলছি? যে জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের বাসস্থান, প্রজনন, জীবনচক্র, উৎপত্তি, বিবর্তন, তারপরে বংশগতি, অভিযোজন, পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক গুরুত্ব, বিস্তৃতি, এগুলো সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তার নাম হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি। আবার জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর দৈহিক গঠন ও শারীরবৃত্ত, আচরণ, বাসস্থান, এদের হচ্ছে প্রজনন, জীবনচক্র, উৎপত্তি, বিস্তৃতি, তারপরে বংশগতি, অভিযোজন, পারস্পরিক সম্পর্ক, শ্রেণীবিভাগ, অর্থনৈতিক গুরুত্ব, বিস্তৃতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে প্রাণীবিজ্ঞান বা জুলজি। দেখো, উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়, অর্থাৎ ফাদার অফ বোটানি বলা হয় থিওফ্রাস্টাসকে, যিনি খ্রিস্টপূর্বে 371 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 287 খ্রিস্টপূর্বে মৃত্যুবরণ করেন। আর ফাদার অফ জুওলজি বলা হয় এরিস্টটলকে, তিনি 384 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন এবং 322 খ্রিস্টপূর্বে মৃত্যুবরণ করেন। মজার বিষয় হলো এই এরিস্টটলের ছাত্র ছিলেন হচ্ছেন থিওফ্রাস্টাস, আর এরিস্টটল ছিলেন মূলত প্লেটোর ছাত্র এবং আলেকজান্ডার দ্য গ্রেটের গৃহশিক্ষক ছিলেন এই এরিস্টটল। এরিস্টটল মূলত রক্তের উপস্থিতি কিংবা অনুপস্থিতি, তারপর ডিম কিংবা সন্তান প্রসবের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস করেন। এছাড়াও 495 প্রজাতির প্রাণীর আবিষ্কারের জন্য, অর্থাৎ তাদেরকে শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস করার জন্য হচ্ছে তাকে বলা হয় ফাদার অফ জিওলজি। এছাড়াও আমরা মানে তোমাদের অধ্যায় ভিত্তিক আরও কিছু বিজ্ঞানীর সাথে আমরা পরিচয় করে দিব, তাদের সেখানেই তোমাদের তাদের অবদান সম্পর্কে আমরা বলবো। তাদের মধ্যে যেমন আছেন গ্রেগর জোহান মেন্ডেল, আলেকজান্ডার ফ্লেমিং, লিওয়েন হুক, রবার্ট হুক, এছাড়াও আরও অনেক বিজ্ঞানী আছেন। অধ্যায় ভিত্তিক তাদেরকে তোমাদের সাথে পরিচয় করে দেব। এখন প্রাণী বিজ্ঞানের প্রধান শাখাগুলো কি কি? প্রাণী বিজ্ঞান মূলত কোন শাখাগুলো নিয়ে আলোচনা করে? প্রাণী বিজ্ঞানের শাখাসমূহকে 3 ভাগে ভাগ করা হয়। প্রাণী বিজ্ঞানের বিশুদ্ধ শাখা বা পিওর বা মৌলিক শাখা, প্রাণী বিজ্ঞানের বিশেষিত শাখা বা স্পেশালাইজড, আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞানের ফলিত শাখা বা অ্যাপ্লাইড। এখন প্রাণী বিজ্ঞানের বিশুদ্ধ শাখাগুলো মূলত কি কি? প্রাণী বিজ্ঞানের বিশুদ্ধ শাখার মধ্যে তোমাদের যেমন আছে মরফোলজি। এখন মরফোলজির কোনটা? যে অঙ্গ সংস্থান বিদ্যা। প্রাণী বিজ্ঞানের যে শাখায় প্রাণী দেহের আকার আকৃতি, আয়তন, অঙ্গ প্রত্যঙ্গের যে অবস্থান গঠন সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তার নাম হচ্ছে মরফোলজি। তার আগে বলে নেই যে প্রাণী বিজ্ঞানের বিশুদ্ধ শাখা, অর্থাৎ বিশুদ্ধ শাখাগুলো কি কি? প্রাণী বিজ্ঞানের যেসব শাখায় প্রাণী সম্পর্কীয় তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাদেরকে বলা হয় প্রাণী বিজ্ঞানের বিশুদ্ধ শাখা। তার মধ্যে এগুলো যেমন মরফোলজি, ফিজিওলজি, সাইটোলজি, হিস্টোলজি, জেনেটিক্স, ইভলিউশন, ট্যাক্সোনমি, ইকোলজি, জিওগ্রাফি। তো মরফোলজি তো বললাম যে প্রাণীবিজ্ঞানের যে শাখায় প্রাণী দেহের আকার আকৃতি, তারপরে অঙ্গ প্রত্যঙ্গের গঠন, তারপর এদের অঙ্গ প্রত্যঙ্গের যে অবস্থান ইত্যাদি বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় তার নাম হচ্ছে মরফোলজি। এখন প্রাণী দেহের বাহ্যিক একটা বিষয় আছে আর ইন্টারনাল একটা বিষয় আছে। তো প্রাণী দেহের বাহ্যিক গঠন নিয়ে যেটা আলোচনা করা হয় সেটার নাম হচ্ছে এক্সটার্নাল মরফোলজি, এবং অন্তর্গঠন নিয়ে যেটা আলোচনা করা হয় সেটা হলো ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি। এবার আসো ফিজিওলজি।
তো ফিজিওলজি কোনটা? শারীরবিদ্যা। তো ফিজিওলজিতে আলোচনা করা হয় প্রাণী দেহের যে শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যাবলী, যেমন নিউট্রিশন, মেটাবলিজম, সংবহন, রেসপিরেশন, রেশন, তারপরে জনন, ক্ষরণ ইত্যাদি বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফিজিওলজি। এরপর আসো সাইটোলজি। সাইটোলজিটা কোনটা? যে কোষবিদ্যা। এখানে বোঝা যাচ্ছে যে প্রাণী দেহের যে কোষগুলোর আকার আকৃতি, তারপরে গঠন, বিভাজন, শারীরবৃত্ত এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হলো সাইটোলজি। এরপরে আসো হিস্টোলজি। হিস্টোলজি কোনটা? যে কলা স্থানবিদ্যা। তার মানে বোঝা যাচ্ছে যে কলার গঠন, তারপরে কলার অবস্থান, আয়তন, আকার আকৃতি, কাজ এগুলো সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে হিস্টোলজি। এবার আসো জেনেটিক্স। জেনেটিক্সটা কোনটা? যে বংশগতিবিদ্যা। প্রাণী বিজ্ঞানের যে শাখায় প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন, বংশগতীয় প্রকরণের বৈশিষ্ট্যাবলী যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে জেনেটিক্স। ইভলিউশনটা কোনটা? ইভলিউশনটা হচ্ছে যেখানে বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইভলিউশন। ট্যাক্সোনমি কোনটা? যে শ্রেণীবিন্যাসবিদ্যা। প্রাণীবিজ্ঞানে যে শাখায় প্রাণীর নামকরণ, শ্রেণী বিভাগ করা হয় সেটা এবং নিয়ম নীতি, অর্থাৎ এখানে নিয়ম শ্রেণীবিন্যাসে যে নিয়ম নীতি সেগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ট্যাক্সোনমি। ইকোলজি কোনটা? বাস্তুবিদ্যা। অর্থাৎ প্রাণীর যে মানে প্রাণীবিজ্ঞানের যে শাখায় এবং পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে বিদ্যমান মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইকোলজি। জুজিওগ্রাফি কোনটা? যে প্রাণী ভূগোল। প্রাণীবিজ্ঞানের যে শাখায় প্রাণীরা কোন অঞ্চলে এন্ডেমিক, কোন অঞ্চলে এন্ডেমিক না, কোন অঞ্চলে এদের বিস্তৃতি বেশি, কোন অঞ্চলে এদের বিস্তৃতি কম, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে জুজিওগ্রাফি। ইথোলজি কোনটা? আচরণবিদ্যা। অর্থাৎ প্রাণীর স্বভাব এবং আচরণ সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হলো আচরণবিদ্যা। এরপর আসো প্রাণীবিজ্ঞানের বিশেষিত শাখা বা স্পেশালাইজড ব্রাঞ্চ যেটা। তো প্রাণীবিজ্ঞানের যে শাখায় কেবল বিশেষ দলভুক্ত প্রাণী নিয়ে আলোচনা করা হয় তার নাম হচ্ছে প্রাণীবিজ্ঞানের স্পেশালাইজড ব্রাঞ্চ বা বিশেষিত শাখা। এর মধ্যে এন্টোমোলজি। এন্টোমোলজি মানে হচ্ছে কীটবিদ্যা। তার মানে প্রাণীবিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ সম্পর্কে আলোচনা করা হয় তার নাম হচ্ছে এন্টোমোলজি। এবার আসো ইকথায়োলজি। ইকথায়োলজি হচ্ছে মৎস্যবিদ্যা। মৎস্যবিদ্যা হচ্ছে প্রাণীবিজ্ঞানের যে শাখায় মাছের দৈহিক গঠন, শারীরবৃত্ত এবং জীবনচক্র নিয়ে আলোচনা করা হয় তার নাম হচ্ছে ইকথায়োলজি। হেলমিনথোলজি। হেলমিনথোলজি কোনটা? যে হেলমিনথোলজি হচ্ছে কৃমিবিদ্যা। তার মানে এখানে কৃমি সম্বন্ধে আলোচনা করা হয় সেটার নাম হচ্ছে হেলমিনথোলজি। অর্নিথোলজি কোনটা? যে পাখিবিদ্যা। পাখিবিদ্যা কোনটা? যে প্রাণীবিজ্ঞানের যে শাখায় পাখিদের সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে অর্নিথোলজি। হারপেটোলজি। হারপেটোলজি কোনটা? যেখানে উভচর এবং সরীসৃপ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে হারপেটোলজি। ম্যামালজি। ম্যামালজি বুঝতেইছো যে স্তন্যপায়ীদের নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ম্যামালজি। মাইক্রোবায়োলজি কোনটা? যেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা আণুবীক্ষণিক যে জীবগুলো আছে সেগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। ওয়াইল্ড লাইফ বায়োলজি কোনটা? ওয়াইল্ড লাইফ বায়োলজিটা হচ্ছে যে বনে জঙ্গলে যে সকল প্রাণী বিস্তৃত অবস্থায় আছে তাদের সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ বায়োলজি। এরপর আসো প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি কোনটা? যে পরজীবীবিদ্যা। প্রাণীবিজ্ঞানের শাখায় মানুষ কিংবা অন্যান্য অর্থকরী যে প্রাণীদেহে বসবাসকারী পরজীবীদের জীবনচক্র নিয়ে আলোচনা করা হয়, তাদের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে প্যারাসাইটোলজি। এবার আসো প্রাণীবিজ্ঞানের ফলিত শাখা। প্রাণীবিজ্ঞানের ফলিত শাখাগুলো কোনগুলো? যে যেসব শাখায় মানব কল্যাণে অর্থনৈতিক যে গুরুত্ব সম্পন্ন প্রাণীদের সম্পর্কে আলোচনা করা হয় তা সেগুলোকে বলা হচ্ছে প্রাণীবিজ্ঞানের ফলিত শাখা। এর মধ্যে আছে ফিশারিজ। ফিশারিজ কোনটা? যে প্রাণীবিজ্ঞানের এই শাখায় চিংড়ি মাছ কিংবা উভচরদের বৈজ্ঞানিক উপায়ে যে চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এর আগে তোমরা দেখেছো ইকথায়োলজি, সেখানে হচ্ছে মৎস্যবিদ্যা
কিন্তু এটা ফিশারিজ, এটা হচ্ছে মৎস্য বিজ্ঞান। এখানে চিংড়ি উভচরও থাকতে পারে, চিংড়ি থাকতে পারে। চিংড়ি তোমরা জানো যে চিংড়ি মাছ নয়, এটা আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী। এখানে লোনা এখানে হচ্ছে পানিতে বসবাসকারী অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন সকল প্রাণী কিন্তু এই ফিশারিজের অন্তর্ভুক্ত, এটা কিন্তু শুধু মাছ নয়। এরপর আসো সেরিকালচার। সেরিকালচার কোনটা? যে রেশম চাষ, রেশম মতের যে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিপালন, সংরক্ষণ, তারপরে রেশম সুতা উৎপাদন ইত্যাদি সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে সেরিকালচার। এরপরে আসো এপিকালচার। এপিকালচারটা কোনটা? যে এইখানে মৌমাছি সম্পর্কে, অর্থাৎ মৌমাছির যে মৌচাক থেকে মধু সংরক্ষণ কিংবা সংগ্রহ, সেটা পরবর্তীতে সংরক্ষণ, তাদের প্রজনন, এইগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে এপিকালচার। লাখ কালচার কোনটা? যে লাক্ষা চাষ, যে প্রতিপালন, অর্থাৎ লাক্ষা কীট প্রতিপালন, লাক্ষা উৎপাদন কিংবা লাক্ষা সংগ্রহ, সংরক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে লাখ কালচার। প্রাণ কালচার, প্রাণ কালচার হচ্ছে চিংড়ির যে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ কিংবা সংরক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়, সেটা হচ্ছে প্রায়ন কালচার। অ্যানিমেল হাজবেন্ডারি, এটা হচ্ছে পশুপালন, যে পশুপালন, গবাদি পশু প্রতিপালন, তাদের হচ্ছে দুগ্ধ কিংবা মাংস উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে অ্যানিমেল হাজবেন্ডারি। পিয়াল কালচার কোনটা? যে মুক্তা চাষ। মুক্তা চাষ হচ্ছে যে ঝিনুক নির্বাচন করে কৃত্রিম উপায়ে মুক্তা চাষ করলে মুক্তা সংগ্রহ কিভাবে উৎপাদন করতে হয়, কিভাবে সংগ্রহ করতে হয়, সেটা হচ্ছে এই পিয়াল কালচার। অ্যাকুয়া কালচার কোনটা? যে বৈজ্ঞানিক উপায়ে স্বাদু পানিতে যে চিংড়ি, মুক্তা, মাছ, কচ্ছপ, তারপরে আরও থাকতে পারে মানে কুমির, শৈবাল ইত্যাদি যেখানে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যাকুয়া কালচার। সরি। মেরিকালচারটা কোনটা? যে বৈজ্ঞানিক উপায়ে মোহনা কিংবা সামুদ্রিক মানে সমুদ্র উপকূল এলাকায় যে চিংড়ি, মুক্তা, তারপরে মাছ, শৈবাল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে মেরিকালচার। বায়োটেকনোলজি কোনটা? যে বৈজ্ঞানিক এবং কৌশলগত নীতি অনুসরণ করে অণুজীব কিংবা অন্য অন্য উদ্ভিদ প্রাণী এগুলো মানুষের জন্য কল্যাণ করা হয় এবং ব্যবহার উপযোগী করা যায় এমন বিশেষ প্রযুক্তিকে জীব প্রযুক্তি বা জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি বলা হয়। তার মানে তোমরা অবশ্যই ধারণা পেলে যে প্রাণী বিজ্ঞানের কি কি শাখা আছে। তার মানে কি কি শাখা? তিনটা শাখা। একটা হচ্ছে পিওর অর্থাৎ বিশুদ্ধ শাখা, তারপরে হচ্ছে বিশেষিত শাখা যেটা স্পেশালাইজড, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড শাখা। এবার আসো যে প্রাণী বিজ্ঞান পড়ে মানে এটার গুরুত্বটা আসলে কি, যে প্রাণী বিজ্ঞান পড়লে কি হবে বা প্রাণী বিজ্ঞান সম্পর্কে আমরা কেন জানব। তো প্রাণী বিজ্ঞান শুধু যে মানুষের কল্যাণে ব্যবহৃত হবে, অর্থাৎ এটার প্রাণীবিজ্ঞান অধ্যয়ন করলে সেটা দুই ধরনের গুরুত্ব বহন করে। একটা মানব কল্যাণে প্রাণীবিজ্ঞান, আর একটা বিষয় যেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীবিজ্ঞান। মানব কল্যাণে প্রাণীবিজ্ঞান কি ধরনের কাজ করবে? যে আমরা যে মানুষ, এটা প্রাণী জগৎ সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারি, অর্থাৎ নিয়মতান্ত্রিক উপায়ে যদি আমরা প্রাণীবিজ্ঞানটা অধ্যয়ন করি তাহলে খুব অল্প সময়ের মধ্যে পুরো প্রাণী জগৎ সম্পর্কে জানতে পারব। এরপরে হচ্ছে প্রাণী শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ। কোনো একটা প্রাণী যে এটা উভচর নাকি সরীসৃপ নাকি পাখির মধ্যে পড়বে, এটা শনাক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণের জন্য আমরা এই যে প্রাণীবিজ্ঞানটা পড়ব। অর্থাৎ প্রাণীবিজ্ঞান পড়লে আমরা শনাক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণ এটাকে করতে পারবো। কৃষি উন্নয়নের ক্ষেত্রে যেমন এর আগে তোমরা দেখলা যে মৎস্য চাষ, রেশম চাষ, লাক্ষা চাষ, তারপরে হচ্ছে মৌমাছির পালন, মুক্তা চাষ, তারপরে জীব প্রযুক্তি ইত্যাদি যদি জ্ঞান
থাকে এবং গবেষণার ফলাফল যদি আমরা কৃষি উন্নয়নে যদি প্রয়োগ করতে পারি, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ হবে। কীটপতঙ্গ দমনে, কোন কীটপতঙ্গ কি করে দমন করতে হয়, কোন কীটপতঙ্গ ফসলের কি ধরনের ক্ষতি করে, এগুলোর যদি জ্ঞান নেওয়ার প্রয়োজন হয়, তার মানে প্রাণীবিজ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে। এক্ষেত্রে কীটপতঙ্গ তোমরা এর আগে পড়ে আসলা, অ্যান্টোমোলজি জ্ঞান তোমাদের থাকতে হবে। চিকিৎসা ক্ষেত্রে কোনটা, যে ম্যালেরিয়া, আমাশয়, ডায়রিয়া ইত্যাদি রোগের যে জীবাণু, এগুলো যেমন অ্যাসকারিস, টেনিয়াসোলিয়াম অ্যাসকারিস হচ্ছে গোলকিমি, টেনিয়াসোলিয়াম ফিতাকিমি, অনেক পরজীবীর বাহক এবং মধ্যবর্তী পোষক, এদের জীবনচক্র যদি আমরা জানতে পারি, তার মানে এদের যে নির্মূল করা কিংবা এদের হচ্ছে চিকিৎসা করা সম্ভব হবে। ওষুধ শিল্পে কোনটা, যে দেখো তোমরা কোনো একটা বিষয়ের, অর্থাৎ কোনো একটা ওষুধ শিল্পে কোনটা, যে হচ্ছে বিভিন্ন প্রাণীর অঙ্গ কিংবা অন্য অঙ্গ কিংবা অন্য কোনো অংশ বিভিন্ন ওষুধের উপাদান উৎপন্ন করে, অর্থাৎ ওই উপাদানগুলো নিয়ে, যেমন ফেরোমন আছে, তারপরে হচ্ছে ফেনল আছে, এগুলো ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। বৈজ্ঞানিক গবেষণায়, যে ধরো এখন কি দেখা যাচ্ছে, এখন মহামারী হিসেবে আমাদের করোনা ভাইরাস দেখা দিয়েছে। তো কোনো একটা রোগের কি বলবো, ভ্যাকসিন আবিষ্কারের পূর্বে তো সেটাকে ট্রায়াল দেওয়ার জন্য প্রথমে তো মানুষের শরীরে দেওয়া হয় না, এটা দিতে হয় মানে ছোট আকৃতি যেগুলো পশু পাখি, এদের উপর আগে ভ্যাকসিনটা প্রয়োগ করে এর ফলাফলটা যখন পজিটিভ হয়, তখন কি করা হয়, মানুষের শরীরে প্রবেশ করা। তার মানে বৈজ্ঞানিক গবেষণায় প্রাণীবিজ্ঞানের গুরুত্ব অনেক বেশি। বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণী এবং পরিবেশ সংরক্ষণ কতটা যে গুরুত্বপূর্ণ, অর্থাৎ বন্যপ্রাণী যদি সংরক্ষণ করা না হয়, যেমন একটা বনে যখন বাঘের সংখ্যা কমে যায়, তখন হরিণের সংখ্যা কি হয়, বেড়ে যায়, এবং হরিণের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন সেখানকার তৃণভূমি যেগুলো আছে, মানে গাছপালা কিংবা ঘাস আছে, সেগুলো কি বেশি করে খাবে হরিণ, আর সেগুলো যখন বেশি করে খাবে, তখন সেখানে মরুকরণের সৃষ্টি হবে। তার মানে শুধুমাত্র বাঘ নিধন করলেই কি হয়, মরুকরণের সৃষ্টি হচ্ছে আলটিমেটলি। তার মানে বন্যপ্রাণী এবং পরিবেশ সংরক্ষণে প্রাণীবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ দূষণ সম্পর্কে ধারণা, তার মানে একটা পরিবেশ কি কি উপায়ে বায়ু, পানি, মাটি কিংবা শব্দ দূষণ এগুলো সৃষ্টি করতেছে, এগুলো ইকোলজিতে এ সম্পর্কে আমরা ধারণা লাভ করি। তার মানে এই ক্ষেত্রে প্রাণীবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করতেছে। মানুষের ইতিহাস, এখন এই পৃথিবীতে মানুষ কবে এসেছে, তাদের ইতিহাস, পৃথিবীতে মানুষের উৎপত্তি, তাদের বিকাশ, বিবর্তন ইত্যাদি জ্ঞান অর্জন আমরা একমাত্র এই প্রাণীবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমেই করে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীবিজ্ঞান কী ধরনের ভূমিকা পালন করে, যে পরিবেশের যেগুলো জীব ভূ রাসায়নিক চক্র, অর্থাৎ কার্বন চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, এগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার ক্ষেত্রে আমাদের প্রাণীবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। কারণ মানে ধরো যে উদ্ভিদ কি করে, উদ্ভিদ হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। মানুষ কি করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, অক্সিজেন গ্রহণ করে। তো এটার একটা ভারসাম্য, কিংবা হচ্ছে পরিবেশ থেকে বাতাস থেকে মাটিতে নাইট্রোজেন চক্রর যে ঘূর্ণায়মান, অর্থাৎ এই যে নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র কিংবা পানি চক্রও হতে পারে, সেটা হচ্ছে এই চক্রগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার ক্ষেত্রে প্রাণীবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। খাদ্যচক্র, যেমন এর আগেই যেমন বাঘের কথা বললাম, এটাও একটা হচ্ছে খাদ্যচক্রেরই উদাহরণ। তার মানে খাদ্যচক্র সম্পর্কে
আমরা ভালো আইডিয়া লাভ করতে পারবো। নির্বনায়ন, নির্বনায়ন কোনটা? যে নির্বনায়নের কারণ এবং প্রতিকার, পরিবেশের ভারসাম্য রক্ষায় যে কোন প্রাণীটা কি ধরনের ভূমিকা পালন করতেছে, এটা আলটিমেটলি সেটা নির্বনের দিকে যাচ্ছে কি না, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে জ্ঞান লাভ করতে পারি। মরুকরণ, এর আগে তোমরা উদাহরণ হিসেবে দেখলাম মরুকরণ। বায়ু পানি দূষণ সম্পর্কে আমরা জানতে পারবো, এবং বায়ু এবং পানি দূষণ, মাটি ও শব্দ দূষণ, এই ক্ষেত্রেও কিন্তু প্রাণীদের ভূমিকা যথেষ্ট রয়েছে। কারণ কি, এই যে শব্দ দূষণ মানুষই কিন্তু করতেছে, মাটি দূষণ মানুষ করতেছে, বায়ু পানি দূষণ এগুলোও কিন্তু আলটিমেটলি মানুষ করতেছে কিংবা অন্য অন্য প্রাণীরা করতেছে। তো এদের ক্ষেত্রেও কিন্তু এগুলো কি যদি খুব বেশি পরিমাণে হয়, তার মানে কি ভারসাম্য তখন আর রক্ষা হয় না। এই যে কারণগুলো, এর মাধ্যমে কি হয়, পরিবেশ একসময় বিপর্যস্ত হয়ে যায়, অর্থাৎ বসবাসের অনুকূল আর থাকে না। রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক এগুলো কি পরিমাণ ব্যবহার করলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, প্রাণীরা রক্ষা পাবে, এ সম্পর্কে আমরা প্রাণীবিজ্ঞান অধ্যয়ন করলে জানতে পারি। এই মোটামুটি তোমাদের অর্থাৎ জীববিজ্ঞান সম্পর্কে পরিচিতি। এবারে তোমাদের যে অধ্যায়, সেই অধ্যায়ের পড়া হচ্ছে, এইটাই প্রথম অধ্যায় তোমাদের, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই পৃথিবীতে প্রায় 2,70,000 উদ্ভিদ রয়েছে এবং প্রায় 15 লক্ষেরও বেশি কি আছে, প্রাণী আছে। প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্যটা আসলে কি, যে এর আগে তোমরা বললে, মানে তোমরা শুনেছো যে বা শিখেছো যে যেসব জীব নিজ দেহে খাদ্যের সংশ্লেষণ ঘটাতে পারে না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি করে, উদ্ভিদের উপর ডিপেন্ড করে, তারাই হচ্ছে প্রাণী। তো প্রাণীরা কি হবে, যে জটিল বহুকোষী হবে, এদের যে কোষ প্রাচীর সেটা থাকবে না, এদের প্রাণী কোষটা সাধারণত প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত হয়, আর এদের সাধারণত জন্ম, বৃদ্ধি, প্রজনন, মৃত্যুর মাধ্যমে একটা নির্দিষ্ট জীবনচক্র সম্পন্ন করে। প্রথম অবস্থায় যখন এই পৃথিবীতে প্রাণীর উদ্ভব হয়েছে, তখন তাদের মধ্যে খুব সিম্পল বৈশিষ্ট্যগুলো বিরাজমান ছিল, কিন্তু বছরের পর বছর এই অতিক্রমের পর প্রাণীর দেহে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছে, নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়েছে, কিংবা কোনো নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়েছে, কিংবা জেনেটিক্যালি কোনো পরিবর্তন হয়েছে। তো প্রাণী কয়টা পরিবেশে বাস করে? প্রাণী মাটিতে বাস করে, পানিতে বাস করে, বায়ুতে বাস করে। সো এই যে মাটি, বায়ু কিংবা পানিতে বসবাসকারী যত প্রাণী আছে, তাদের মধ্যে যে জিনগত এবং প্রজাতিগত যে বিভিন্নতা দেখা যায় বা বৈচিত্র্য দেখা যায়, সেটাই হচ্ছে অ্যানিম্যাল ডাইভার্সিটি। তো অ্যানিম্যাল ডাইভার্সিটিকে কয় ভাগে ভাগ করা যায়? অ্যানিম্যাল ডাইভার্সিটিকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য, স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য, এবং ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য। এখন আসো জিনগত বৈচিত্র্য আমরা কাকে বলবো? যে জিনগত ভিন্নতার কারণে যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয়, তখন তাদের বলা হয় জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্যের মধ্যে যেমন একই প্রজাতি হতে হবে, যেমন মানুষ হতে পারে, কুকুর হতে পারে, কিংবা বিড়াল হতে পারে, কিংবা ধান হতে পারে, উদ্ভিদের মধ্যে গম হতে পারে, ভুট্টা হতে পারে। তো এদের মধ্যে যেমন একই মায়ের যদি 4 জন সন্তান কিংবা 5 জন সন্তান থাকে, 5 জন সন্তানই কিন্তু একই মায়ের পেট থেকে এসেছে, কিন্তু তাদের মধ্যে কি একই ধরনের বৈশিষ্ট্য তো থাকে না। কারো নাক লম্বা থাকে, কারোর নাক খাড়ো হয়, কারো হচ্ছে কান লম্বা হয়, আবার হচ্ছে দেখো কপাল বড় হয়, কারো কপাল ছোট হয়, চোখ কালো হয়, আবার চোখ কি হয়, ব্রাউন কালার হয়। আবার দেখো টুইন
টুইন্স হলেও কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা পার্থক্য থেকে যায়। তো এদের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য দেখো, কালো মানুষ হতে পারে, সাদা মানুষ হতে পারে, আবার মানে কালো চুলের অধিকারী হতে পারে, সাদা চুলের অধিকারী হতে পারে, চোখ ছোট হতে পারে, চোখ আবার হচ্ছে বড় হতে পারে। আবার দেখো কুকুরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কান লম্বা হতে পারে, কান আবার খাটো হতে পারে। আবার দেখো থুতনিটা বড় হতে পারে, থুতনিটা ছোট হতে পারে। ভুট্টার ক্ষেত্রে দেখো বিভিন্ন কালারে, মানে একই প্রজাতি, ভুট্টা কিন্তু একটা প্রজাতি, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস এসেছে। এটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। এবার প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যটা কোনটা? যে ভিন্ন প্রাণীদের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য তো তোমরা জানলাই। এবার প্রজাতিগত, যে দুটি ভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্যটা বিদ্যমান সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি তোমরা হয়তো দেখে চিনতে পেরেছো। একটা হচ্ছে বাঘ আর একটা হচ্ছে সিংহ। বাঘ হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস এবং সিংহ হচ্ছে প্যান্থেরা লিও। প্যান্থেরা দুইটাই কিন্তু প্যান্থেরা, তার মানে দুইটার গণনাম এক, কিন্তু তাদের স্পেসিস নামটা ভিন্ন। দুইটার প্রজাতি আলাদা, একই মানে একই গণের অধিকারী হওয়া সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে পার্থক্যটা বিদ্যমান, অর্থাৎ একটা প্যান্থেরা টাইগ্রিস একটা প্যান্থেরা লিও, তাদের মধ্যে যে বৈচিত্র্যটা সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এরপরে আসো বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। পৃথিবীর যে অঞ্চল আছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন যে জলবায়ু আছে, সেখানে যে বায়োম সৃষ্টি হয়, সেই বায়োমগুলোতে যে প্রাণীগুলো বসবাস করে তাদের মধ্যে অন্য বায়োমের একই প্রাণীর যে বৈচিত্র্য, অর্থাৎ বাংলাদেশে যে বায়োমটা আছে এখানে যে ধরনের প্রাণী বসবাস করতেছে, কিংবা ইউরোপ কান্ট্রিতে ওই একই ধরনের প্রাণীও যদিও থাকে, কিন্তু তাদের মধ্যে যে ইকোলজিক্যাল বৈচিত্র্য, অর্থাৎ তাদের মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য। যেমন একটা উদাহরণের মাধ্যমে তোমরা দেখতে পারবা যে বনভূমি অঞ্চলের ভাল্লুকগুলা সাধারণত কালো আকৃতির হয়, আর হচ্ছে তুন্দ্রা অঞ্চলের ভাল্লুকগুলা সাধারণত কি হয়, সাদা আকৃতির হয়। তার মানে এদের মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য। তো তোমরা বুঝতে পারলা যে অ্যানিমেল ডাইভার্সিটি মূলত কি। এছাড়াও তোমরা জানতে জিনগত বৈচিত্র্য কিংবা প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছো আমি আশা করি। ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো চলতে থাকবে। আর প্রথম অধ্যায় যেহেতু তোমাদের আমি শুরু করেছি, প্রথম অধ্যায় শেষ করব, তো ধারাবাহিকভাবেই ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি প্রাণী শ্রেণীবিন্যাসের যে ভিত্তি এবং নীতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসটা তোমরা ভালো করে আবার শুনবে, বারে বারে শুনে এগুলো আয়ত্ত করে নিবে। আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো, ভালো থাকবা। তোমাদের জন্য একটা মেসেজ যাওয়ার আগে, প্রয়োজনে বাড়ির বাহিরে গেলে অবশ্যই মুখে মাস্ক পরে বাহিরে যাবে। বাহির থেকে এসে অবশ্যই 2 হাত সাবান কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবে। করোনাকে ভয় নয়, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল।